টঙ্গীর তুরাগপাড়ে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শীত উপেক্ষা করে অংশ নিয়েছেন সুরায়ে নিজামপন্থী মুসল্লিরা। তালিম নিচ্ছেন ঈমান আকীদার সম্পর্কে। এবছরই জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। গুরুত্ব পাবেন ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ভূমিকা রাখা নেতারা। বিতর্কিতদের ঠেকাতে পৃথক কমিটি। আগামী 2 মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ যেগুলো হয়ে গেছে সকল কমিটি করার নির্দেশ দিয়েছে। দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশই ছিল না। এখন তো আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হচ্ছে। জুলাই গণহত্যা আর 15 বছরে গুম খুনের সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, 5 আগস্ট পরবর্তী প্রতিশোধমূলক সহিংসতা বন্ধের আহ্বান। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষার্থীদের অনশন অব্যাহত। অনির্দিষ্টকালের জন্য ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ঘোষণা। তিতুমীরের 35,000 শিক্ষার্থী যদি মাঠে নেমে যায়, এই দুর্ভোগের জন্য দায়ী আপনারা থাকবেন। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশনে আছি। এটা আমাদের এই কর্মসূচি আমাদের চলতে থাকবে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ। পরিচালক সহ 37 জন একই গ্রামের, আছে এক পরিবারেরই 5 সদস্য। তদন্ত করছে দুদক। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্ব মুহূর্তে ওখানকার 3 জন অফিসার আমার কাছে কিছু অনৈতিক আবদার করে। একটা ঊর্ধ্বতন কর্মকর্তার এলাকা থেকে এতগুলো মানুষের চাকরি কিভাবে হয় সেটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। এই বিশ্ববিদ্যালয়টাতে প্রচুর করাপশন হয়েছে। নোবডি ইজ অ্যাবাভ ল, কেউ আইনের ঊর্ধ্বে না। শীতের অলসতা কাটিয়ে প্রাণচঞ্চল চিড়িয়াখানার পশু পাখিরা। কেউ ব্যস্ত রোদ পোহাতে, কেউ বা সময় কাটাচ্ছে দর্শনার্থীদের সাথে খুনসুটিতে। ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 40 জনের মরদেহ উদ্ধার। নদী থেকে তোলা হয়েছে ব্ল্যাক বক্স। 30 দিনের মধ্যেই দেয়া হবে প্রাথমিক তদন্ত রিপোর্ট। হেড কোচের বিরুদ্ধে নারী ফুটবলারদের অভিযোগ খতিয়ে দেখতে বাফুফের কমিটি গঠন। দ্রুতই হবে বোঝাপড়া, জানালেন সভাপতি তাবিথ আউয়াল। মিউচুয়ালি সব দিকে সলিউশন একটা আসবে, সবকিছুতে নজরে আছে। দেয়ার উইল বি ডেফিনেটলি আ মিউচুয়াল সলিউশন সব জায়গা থেকে। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ। টঙ্গীর তুরাগপাড়ে চলছে ঈমান আকীদার বয়ান। ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। একই সঙ্গে আজ অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ভারতের মাওলানা ইব্রাহিম দেলোয়ারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন। সকাল 10টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হবে। এরপর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে ইমামতি করবেন মাওলানা জুবায়ের। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 2 ধাপে। এর মধ্যে প্রথম ধাপের ইজতেমায় গতকাল থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতা চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। 2 ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী 2 ফেব্রুয়ারি ও 5 ফেব্রুয়ারি। ইজতেমার আজকের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাতে এই মুহূর্তে টঙ্গী থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী শামীম রেজা। তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। শামীম, ইজতেমায় এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেটি জানতে চাই। একই সাথে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। সব
সব সংখ্যা কাটিয়ে আসলে আজ সকাল থেকেই বিশ্ব ইজতেমার 58তম আসরের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে। আজ ফজর নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়েই আসলে মূল আনুষ্ঠানিকতাটা শুরু হয়েছে এবং গতকাল মাগরিবের পরই আসলে টুঙ্গী ইজতেমা মাঠ আসলে মুসল্লিদের পদচারণায় আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ঈমান আমল এর আলোচনা শুনতে আসলে গতকালই আসলে মুসল্লিদের বেশিরভাগই টুঙ্গী ইজতেমা ময়দানে হাজির হয়েছেন। শুরায়ে নিজামের অনুসারীদের আয়োজনেই বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আসলে এখন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে যেখানে 30টিরও অধিক দেশের হাজারো বিদেশি মেহমানরা ময়দানে এসেছেন, এই ধাপে ঢাকার একাংশ সহ মোট 41টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আজ শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বয়ান শুরু করেছেন। এখন সেটাই আসলে মুসল্লিরা ধ্যান মগ্ন হয়ে ঈমান আমলের এই বয়ান শুনছেন। আর এছাড়া আজ জুমার নামাজেও ইমামতি করবেন মাওলানা জোবায়ের। জুমার নামাজের আগে খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। আর প্রথম পর্বের প্রথম ধাপ আজ শুরু হয়ে আসলে রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। তবে সকাল থেকে যেসব এসেছেন এখনো আসছেন, আসলে পথে পথে আসলে মুসল্লিদের ঢল নেমেছে। এখনো আসলে পরিপূর্ণ, তবে এখনো পথে পথে আসলে মুসাল্লিদের ঢেউ। তবে মুসাল্লিরা এখনো প্রত্যাশা করেন যে তাবলিগ জামাত যে দুই ধাপে দুই গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে, এটা আবারও সে আগের মতো একত্রে তারা অনুষ্ঠান করতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন এবং একত্রিতভাবেই আসলে ঈমান আমলের দাওয়াত। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শামীম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে বিশ্ব ইজতেমার সবশেষ তথ্যগুলো দর্শকদেরকে জানিয়ে দিচ্ছিলাম। এবছর দলের ৭ম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। এজন্য দায়িত্বশীল নেতাদের 2 মাসের মধ্যে ৮২টি সাংগঠনিক জেলা ও অধিভুক্ত উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের ঠেকাতে জেলা ভিত্তিতে আলাদা কমিটিও করেছে বিএনপি। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, গেল 15 বছর নানাভাবে অবদান রাখা নেতারা গুরুত্ব পাবেন কাউন্সিলে। তবে নির্বাচনের আগের কাউন্সিলে দলে কতটা পরিবর্তন আসবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। সহকর্মী আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী কিংবা জেলা শহর, যাদের রাজনীতি, প্রতিবাদ, প্রতিরোধ আর বঞ্চনার মিছিলে তাদের প্রাপ্তির খাতা অনেকটা শূন্য থাকাই যেন নিয়তি। এ যেমন ব্রাহ্মণবাড়িয়া বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা। মাঠের আন্দোলনের ত্যাগ কাউন্সিলে মূল্যায়িত না হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ তারা। নানা বলয় আর অনিয়মের রাজনীতির কারণে এভাবে সারা দেশে বঞ্চিত বিএনপি নেতাকর্মীর সংখ্যা কম নয়। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলে বাড়ছে অনুপ্রবেশকারী আর বিতর্কিতদের সংখ্যা। দলের সর্বস্তরে এদের বিরুদ্ধে একাট্টা হতে চান পরীক্ষিতরা। যারা অতীতে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করে গা বাঁচিয়ে চলছে, দলের কর্মসূচিতে আসে না ঠিক করে, বিভিন্ন অজুহাত দেখায়, তাদেরকে যেন সম্পৃক্ততা না করে। আপনার ভাইস্তারে একটা নিয়ে এসে পদ দিয়ে দিলেন। আপনার গোষ্ঠীর যে 5 তারিখের আগে তার কোনো অবদান ছিল না, তার গ্রুপ ভারী করার জন্য। শুধু ওয়ার্ড কিংবা ইউনিট নয়, বিএনপির 82টি সাংগঠনিক জেলার কোথাও কমিটি 2 সদস্যের, কোথাও নেই, কোথাও জায়গা করে নিয়েছেন বিতর্কিতরা। এর চেয়ে জীর্ণদশা থানা, পৌরসভা, ইউনিয়ন কমিটির। এমন বাস্তবতায় দল পুনর্গঠনে ইউনিট ভিত্তিক কাউন্সিল শুরু করেছে বিএনপি। বিতর্কিতদের ঠেকাতে 10 সাংগঠনিক বিভাগের জন্য করা হয়েছে পৃথক কমিটি। এই বছরের মধ্যেই আমাদের একটা জাতীয় কাউন্সিলের চিন্তা আমাদের হাইকমান্ডে চিন্তার মধ্যে আছে। এটাকে লক্ষ্য রেখে আগামী 2 মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ যেগুলো হয়ে গেছে সকল কমিটি করার নির্দেশ দিয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের 3 বছর পর পর কাউন্সিল করার বিধান রয়েছে, কিন্তু বিএনপির সবশেষ জাতীয় কাউন্সিল হয়েছে 9 বছর আগে 2016 সালে। যদিও গঠনতন্ত্রের ক্ষমতা বলে এ সময় দলের একাধিক পদে রদবদল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরও স্থায়ী কমিটির সহ শূন্য আছে বিএনপির নির্বাহী কমিটির 120টি পদ। গত বছরগুলোতে আমাদের মানে টিকে থাকার সংগ্রাম ছিল।
বেঁচে থাকার সংগ্রাম ছিল। আমার তো তাছাড়া দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশই ছিল না। এখন তো আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হচ্ছে এবং এগুলো শেষ হলে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল হবে। বিএনপিতে আলোচনা আছে তারেক রহমান দেশে ফিরে দলের ৭ম জাতীয় কাউন্সিলের সভাপতিত্ব করবেন। সেই সম্ভাব্য সময় হতে পারে জুলাই কিংবা আগস্ট মাস। শেষ পর্যন্ত বিএনপির কাউন্সিল হলেও তাতে বড় ধরনের কোনো চমক থাকবে না। কারণটা পরিষ্কার, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতৃত্ব নিয়ে বড় ধরনের কোনো ঝুঁকি নিতে নারাজ বিএনপির হাইকমান্ড। আর শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যার সরাসরি নির্দেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও বিগত 15 বছরে ঘটা গুম খুনের নির্দেশদাতাও তিনিই ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। 5 আগস্টের পরও স্বেচ্ছাচারী গ্রেফতার আর প্রতিশোধমূলক সহিংসতা চলছে উল্লেখ করে এসব বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেই প্রতিবেদনে। পুরো প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন আশিক মাহমুদ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওই রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। 50 পৃষ্ঠার সেই প্রতিবেদনের কপি যমুনা টেলিভিশনের হাতে এসেছে। প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাই আগস্টের আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালানোর সরাসরি নির্দেশ এসেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তদন্তকালে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা কিছু পুলিশ সদস্যের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে জুলাই আগস্টের বর্বরতার ভয়ানক চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, ডিএমপির সদর দপ্তরে সিসিটিভি দেখে শীর্ষ কর্মকর্তারা এমনভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যে দেখে মনে হচ্ছিল তারা ভিডিও গেম খেলছে। পায়ে নয়, আন্দোলনকারীদের গুলি করা হয়েছে বুকের ওপর। ব্যবহার হয়েছে সীসার বুলেট। আশপাশের বাসাবাড়ির জানালা বা গেটে দাঁড়িয়ে থাকা মানুষের উপরও গুলি চলেছে, যেন কেউ নৃশংসতার সাক্ষী হতে না পারে। শুধু জুলাই আগস্টের গণহত্যাই নয়, প্রতিবেদনে উঠে এসেছে গত 15 বছরের গুম খুনের চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 বছর ধরে শেখ হাসিনার নিষ্পেষণমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তারা পর্যায়ক্রমে বিরোধী দলের সদস্য, সমালোচক, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। এক্ষেত্রে বানোয়াট মামলা দেয়া, নির্যাতন করা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খেয়াল খুশিমতো গ্রেপ্তার এবং জোরপূর্বক গুম করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিকে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, বাহিনীকে রাজনীতিকরণ করার মধ্য দিয়ে জনগণের সামনে পুলিশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এই প্রতিবেদনে 5 আগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বলা হয়েছে, পুলিশ আবারও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো বাছ বিচার ছাড়াই ফৌজদারি মামলা দায়ের করছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, স্বেচ্ছাচারী এমন গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করতে হবে, নইলে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে সংস্থাটি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে প্রজ্ঞাপন জারির দাবিতে অনশন অব্যাহত রেখেছে শিক্ষার্থীদের একাংশ। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে আন্দোলনরতদের অনশন ভাঙাতে কলেজে আসেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। বলেন, 7 কলেজ নিয়ে যৌক্তিক ও সম্মানজনক সমাধানে কাজ করছে মন্ত্রণালয়ের গঠিত কমিটি। গুরুত্ব দেওয়া হচ্ছে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবিকে। এতেও আশ্বস্ত হননি শিক্ষার্থীরা। রাতভর শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই অবস্থান নেন তারা। জানান, দাবি পূরণ না হলে ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ঘোষণার কথাও। অবিলম্বে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সহ 7 দফা দাবিতে কয়েকদিন ধরেই সোচ্চার তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। এরই মাঝে অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের নেওয়া হয় হাসপাতালে। এরপরও থামেনি আন্দোলন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আমরণ অনশন। উত্তরে তিতুমির, দক্ষিণে জগন্নাথ, এই দুটিকে বিশ্ববিদ্যালয় করবেন, কিন্তু রাজনৈতিক সহ নানান কারণে, জানা অজানা নানান কারণে তিতুমিরকে আর বিশ্ববিদ্যালয় করা হয়নি। মানে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি তিতুমির পর্যন্ত আসা হয়নি। আমরা জিজ্ঞাসা করেছিলাম আমাদের ফিজিবিলিটি টেস্টের কি অবস্থা। তারা বলেছিল সরকার তাদের নাকি গ্রিন সিগন্যাল দেয়নি। এর থেকে কিন্তু প্রমাণিত হয় যে সরকার আমাদের সাথে নাটক করে যাচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙতে রাত ৯টার দিকে তিতুমির কলেজে আসেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন শিক্ষার্থীদের। বলেন, তিতুমিরকে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবিকে গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। তোমাদের যে দাবি এইটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না পর্যন্ত তোমরা এই কষ্ট করবে, এই আন্দোলন চলবে, এটা আমি বুঝতে পেরেছি। তোমাদের যে বিশ্ববিদ্যালয় কমিটি করা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়টা খুবই আন্তরিকভাবে কাজ করতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দাবি আদায় না হলে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য মহাখালী রেলপথ, আমতলী এবং গুলশান পর্যন্ত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি দেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা। তিতুমিরের 35,000 শিক্ষার্থী যদি মাঠে নেমে যায়, এই দুর্ভোগের জন্য দায়ী আপনারা থাকবেন। আমাদের এই দাবিটা তো যৌক্তিক, আমরা চাই যে আমাদের এই যৌক্তিক দাবি পূরণ হোক। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশনে আছি, এটা আমাদের এই কর্মসূচি আমাদের চলতে থাকবে। রাতভর তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর ব্যস্ততম এই সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়েন অনেকেই। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচালক সহ এক গ্রামেরই ৩৭ জন, তাদের মধ্যে 5 জন আবার একই পরিবারের। এরকম আরও 4টি পরিবারের বেশ কয়েকজন আছেন এই তালিকায়। সব মিলিয়ে 196 জন কর্মকর্তা কর্মচারীর নিয়োগে স্বজনপ্রীতি সহ দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে আদালতে মামলাও করেছেন কয়েকজন চাকরি প্রার্থী। যদিও অভিযুক্তরা দাবি করছেন যথাযথ প্রক্রিয়াতেই চাকরি পেয়েছেন সবাই। তদন্ত করছে দুদক। শাহজাদপুরের প্রত্যন্ত পল্লী ব্রজবালা এই এলাকার সন্তান গোলাম সারোয়ার ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতরের পরিচালক। সম্প্রতি সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি। তার গ্রামের ৩৬ জন চাকরি করছেন বিভিন্ন পদে, 5 জন আবার একই পরিবারের সদস্য। গোলাম সারোয়ার আমার বন্ধু, তো ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা বড় পোস্টে চাকরি করে, সেই সুবাদে হয়তো এই চাকরিগুলো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের উপপরিচালক শিবলি মাহবুব, তার স্ত্রী ও শ্যালক সহ কয়েকজন আত্মীয় চাকরি করছেন শিক্ষা প্রতিষ্ঠানটিতে। সঙ্গীত বিভাগের চেয়ারম্যান রওশন আলমের ভাই ভাবি সহ 5 জন এবং সাবেক রেজিস্ট্রার সোরাপ আলীর বেশ কয়েকজন আত্মীয় কর্মরত বিশ্ববিদ্যালয়ে। স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে মোট 196 জনকে নিয়োগের অভিযোগে মামলা করেছেন কয়েকজন চাকরি প্রার্থী। ভিসি ছিলেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ, রেজিস্ট্রার সোরহাব আলী। তারা কিছু লোক তাদের আজ্ঞাবাহ আমি বলবো তাদের লোক নিয়োগ দেয়। সিলেকশন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পূর্ব মুহূর্তে ওনার 3 জন অফিসার আমার কাছে কিছু অনৈতিক আবদার করে, তো সেটা আমি গ্রহণ করিনি। আমি না গ্রহণ করে আমি আদালতে দ্বারস্থ হই। আমি হাইকোর্টে আবেদন জানাই, মামলা করি। বিষয়টি নিয়ে কথা বলতে চাই চাকরি পাওয়াদের সাথে, তবে রাজি হলেন না কেউ। পরিকল্পনা ও উন্নয়ন দফতরের উপপরিচালক শিবলি মাহবুবও কথা বলতে রাজি নন। একটু আপনার সাথে কথা বলে তারপর প্রসিডিউরটা মেইনটেইন করেন, তো সেদিন বসি আমি, সমস্যা নাই। শুধু কর্মকর্তা কর্মচারী নয়, শিক্ষক নিয়োগেও আছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাইলেন শিক্ষার্থীরা। দুর্নীতি নিয়োগ বাণিজ্যের কথা বলছেন, সেটা সত্যি, আমরা নিজেরাও শুনেছি। একটা ঊর্ধ্বতন কর্মকর্তার এলাকা থেকে এতগুলা মানুষের চাকরি কিভাবে হয় সেটা আসলে তদন্ত সাপেক্ষ ব্যাপার। ছাত্রলীগের যারা ছিল এরা ছিল একেবারে গোলাম সারোয়ার গোয়াংদের পালিত লেলিত কুত্তা। আমরা চাই যে যেই দুর্নীতি করুক না কেন তার শাস্তি হতে হবে। এসব অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে মঞ্জুরি কমিশনের সদস্যরা। তদন্ত করছে দুদক। এই বিশ্ববিদ্যালয়টাতে প্রচুর করাপশন হয়েছে, বারবার বলেছি চরম ইমেজ ক্রাইসিসের মধ্যে আমরা আছি, এবং নোবডি ইজ অ্যাবাভ ল, কেউ আইনের ঊর্ধ্বে না। 2015 সালের 8 মে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অস্থায়ী ক্যাম্পাসে 12টি অনুষদের অধীনে চলছে শিক্ষা কার্যক্রম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দেশের আকাশে বৃহস্পতিবার 1446 হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে 1 ফেব্রুয়ারি শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর প্রেক্ষিতে 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কুরআন তিলাওয়াত করেন ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতের জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসল্লিরা।
নেত্রকোনার মোহনগঞ্জে হাওরে সাবমার্সিবল রোড বা ডুবন্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যেনতেনভাবে কাজ করায় সড়কটি বেশি দিন টিকবে না। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। শুষ্ক মৌসুমে হাওরে চলাচল ও ফসল পরিবহনের জন্য নেত্রকোনার মোহনগঞ্জে চলছে তেঁতুলিয়া গাগলাজুর সাবমার্সিবল রোড বা ডুবন্ত সড়ক নির্মাণের কাজ। বর্ষায় এই সড়ক জলমগ্ন থাকবে, ফলে নৌ চলাচলে সমস্যা হবে না। আবার শুষ্ক মৌসুমে পানি সরে গেলে চলাচলের জন্য ব্যবহার করা যাবে সড়কটি। তবে নির্মাণাধীন সড়কটি কতদিন টিকবে, শুরুতেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এছাড়া সড়কের গাইডওয়াল নির্মাণের সময় পানির মধ্যেই দেয়া হচ্ছে ঢালাই, যা ভাবাচ্ছে গ্রামবাসীকে। পানির মধ্যে ঢালাই দিতেছে, এরপরে আপনার যা করতেছে সবই চুরি। 1 বছর 2 বছর গেলে পরে এই রাস্তার মধ্যে আর চলাচলের ব্যবস্থা বা অবস্থা কোনো কিছু থাকবে না। কিছুদিন আগে ইট আনছিল, ইটগুলো একবারে নরমাল ছিল। পানি চলে তাই মাল সাবানা দেয় না বালা, এরপরে জায়গা দইয়া। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দাবি, সঠিকভাবেই এগুচ্ছে কাজ। পানির মধ্যে কাজ করা তো নিয়ম, কিন্তু আমরা তো পানি ছেড়ে দিচ্ছি। মিক্সিংটা দেখেন, এত সুন্দর রেশিও কেউ দেয় না। ইটটা আছে নিচে, পানিটা আছে নিচে, উপরে থাকলে আরো ভালো আর কি, বুঝলেন? আরো যত কিরকম হবে তত ভালো হবে। 7.5 কিলোমিটার ডুবো সড়ক নির্মাণে বরাদ্দ প্রায় 28.5 কোটি টাকা। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। শুরুতেই যে হয়তো দেখা যাচ্ছে যে ওরা একটু নেগলিজেন্সি করতে পারে, সেটা হলো পানিটা যেখানে শেষে ফেলাইতে গেলে হয়তো সম্পূর্ণরূপে হয়তো নিষ্কাশন মনে হয় করে না, সেটা আমরা জোরদার মনিটরিং আমরা করতেছি। সড়কটি নির্মাণ হলে শুষ্ক মৌসুমে ডিঙ্গাপোতা ও চন্দ্র সোনারতাল হাওরের ফসল পরিবহন এবং উপজেলা ও জেলা শহরে যাতায়াতে 15টি গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। গোপালগঞ্জে টমেটোর বাম্পার ফলন হলেও ভালো দাম না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক। বাজারে যে দামে টমেটো বিক্রি হচ্ছে তাতে চাষের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। অধিক যোগানের ফলে নিম্নমুখী সবজির দাম বলছেন ব্যবসায়ীরা। পচনশীল পণ্য সংরক্ষণাগার নির্মাণে জোর জেলা কৃষি কর্মকর্তার। সবুজ পাতার মাঝে ঝুলছে টমেটো, ফলনের ভারে নুয়ে পড়েছে গাছ। এমন চিত্র এখন গোপালগঞ্জ সদর এবং টুঙ্গিপাড়ার বেশ কয়েকটি গ্রামে। প্রায় প্রতিটি বাড়িতেই হয় নানা প্রজাতির সবজি চাষ। প্রতিবার আগে ভাগেই বাজারে আসে এখানকার টমেটো, এতে ভালো দামও পান কৃষক। তবে এবছর টমেটোর ফলন ভালো হলেও দামে হতাশ স্থানীয় কৃষক। বাজারে যে দামে বিক্রি হচ্ছে তাতে চাষের খরচ তোলা নিয়েই দেখা দিয়েছে দুশ্চিন্তা। প্রথম তো 100 টাকা করে কেজি বেচছি বা 80 টাকা করে, এখন তো দাম কমে গেছে, একেবারে 7 টাকায় চলে গেছে। পরে টাকা দিয়ে এক বিঘা জমি নিয়েছি 1 লাখ 1.5 লাখ 50,000 টাকা পয়সা আনি মার্কেট নিয়েছি। পরে কাছ থেকে টাকা আনছি, ভাবছি একদিন আর দেবো ওই টমেটো বিক্রি করে। ধার দেনা করে মনে করেন ফসল বানাচ্ছি, এখন তো ফসল খুব ভালো হচ্ছে। ফসল তো লোয়ার কোনো লোক নাই, ফসলটা আমরা দিব কাক। ব্যবসায়ীরা বলছেন, অধিক যোগানের ফলে নিম্নমুখী সবজির দাম, লোকসানের মুখে পাইকার আর আড়ত মালিকরাও। আজকে মাল কিনি 10 টাকা, এই মাল পরের দিন বিক্রি করি বাজারে পড়ে যায় 8 টাকা। প্রতিষ্ঠানে আমাদের লস হচ্ছে। মাল গাড়িতে উঠে আমাকে কোনো লাভ নাই, যাচ্ছে আসতেছে খালি খালি যাচ্ছে আমাকে এই গাড়ি লোক দেওয়া। কৃষকের লাভের দিক বিবেচনায় পচনশীল পণ্য সংরক্ষণাগার নির্মাণের ওপর জোর দিলেন কৃষি কর্মকর্তা। সরবরাহ যখন বাজারে বেড়ে যায় তখন দাম পড়ে যায়। পচনশীল দ্রব্য টমেটো এবং অন্যান্য সবজি সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করে সেটা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। চলতি মৌসুমে জেলায় টমেটোর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 37,000 মেট্রিক টন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শীতের অলসতা কাটিয়ে নড়ে চড়ে বসতে শুরু করেছে চিড়িয়াখানার পশু পাখি। জানুয়ারির শেষ সপ্তাহে এসে তাদের মাঝে দেখা মিলেছে আগের সেই চঞ্চলতা। কেউ ব্যস্ত রোদ পোহাতে, কেউ বা দর্শনার্থীদের সাথে খুনসুটিতে সময় পার করছে। কারো দিনের অর্ধেক সময় যাচ্ছে খাবার খেতে খেতে। চিড়িয়াখানার ঘুরে এসে পশু পাখির আরও খবর জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম।
শীত যখন পড়তির দিকে তখন আড়মোড়া ভেঙে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কদম। 11টার পর তার ব্যস্ততা যেন একটু বেশি। 12টার মধ্যেই খেতে হয় দিনের খাবার। সময় মতোই হাজির হলো কদমের খাবার। দেয়া হলো 8 কেজি গরুর মাংস, যা অন্তত 2 ঘন্টা সময় নিয়ে চেটেপুটে সাবার করে সে। সপ্তাহে 5 দিন 8 কেজি করে গরুর মাংস দেয়া হয় এই কদমকে। বাকি 2 দিনের মাঝে একদিন 3টি জীবন্ত ব্রয়লার মুরগি, আর বাকি একদিন থাকতে হয় শুধুই পানি খেয়ে। এই হলো বাঘের ডায়েট চার্ট। শিলুরে খাবার দিলাম, তারপরে পরে কদম দিলাম, খাওয়ান দিলাম, তারপরে শিলুরে খাবারটা ভিতর দিলে খাইলাম। শিলুর খাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে দিলাম, শিলুর খাবার শেষ, শিলুরে বার করে দিলাম, কদম আবার ঢুকাইলাম। কদমের মতোই একই পরিস্থিতি সিংহী ডেইজির। খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় রাগ ছিল ডেইজির আচরণে। দিনে 9 কেজি করে মাংস দেয়া হয় ডেইজিকে। মাঝে মাঝে ওদের যখন মেজাজটা গরমে তখন আমরা বুঝতে পারি। সাধারণত যখন ওদেরকে আদর করি, ওরা যখন হাত দেয় তখন ওদের নখ বের হয় না, আর যখন ওরা রাগান্বিত হয় তখন ওরা নখ বের করে। পশুদের শীত কেটে গেলেও পাখিদের আড়ষ্টতা এখনো কাটেনি। তবে এরই মাঝে বর্ণিল রং ছড়িয়ে যাচ্ছে ময়ূর। ভাগ্য ভালো থাকলে দিনের কোনো এক সময়ে দেখা মিলবে ময়ূরের এমন দৃশ্য। নানান জাতের পশু ও পাখি দেখতে প্রতিদিন অন্তত 20,000 মানুষ জড়ো হচ্ছে জাতীয় চিড়িয়াখানায়। শিশুরা খুশি থাকলেও বড়দের মাঝে চিড়িয়াখানার পরিবেশ নিয়ে আছে ক্ষোভ। বাঘ দেখছি, ময়ূর, সাপ, হরিণ, হাতি, কুমির। জিব্রাগুলো দেখলাম, জেরাফগুলো দেখলাম। ওখানে পায়ে চলার রাস্তাটা খুব একটা ভালো না, তো বিশেষ করে কাদার দিনে আরও কষ্ট হবে আর কি। 20 বছর পর আমি আসছি। আসার পরে যা দেখলাম আজকে, যে ম্যাক্সিমাম খাঁচাগুলো খালি হয়ে পড়ে রয়েছে, খুব দুঃখজনক। কর্তৃপক্ষ বলছে কম জনবল দিয়েই বিশাল এই এলাকা চালাতে বাধ্য হচ্ছেন তারা। একজন কর্মী যখন দীর্ঘদিন একটা খাঁচায় এনিম্যালের সাথে তার এনিম্যালের সেবা করে এনিম্যালকে খাবার দাবার দেয়, তখন কিন্তু আস্তে আস্তে ওই এনিম্যালের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। তো আমরা চেষ্টা করি যে আমাদের এই কর্মীদেরকে নির্দিষ্ট খাঁচায় কাজ দেওয়ার জন্য তাদেরকে ঘন ঘন বদলি করা, এক খাঁচা থেকে আরেক খাঁচায় পরিবর্তন করে দেওয়া, এটি আমরা করার চেষ্টা করি না। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে দর্শনার্থীরা শুধু দিনে নয়, সন্ধ্যার পরও চিড়িয়াখানা ঘুরতে পারবেন বলে জানায় কর্তৃপক্ষ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ইটভাটার অস্বাস্থ্যকর কালো ধোঁয়ায় ঝুঁকিতে পরিবেশ, কিন্তু সেই ধোঁয়াকেই যদি ব্যবহার করা যায় ইট তৈরির কাজে। দিনাজপুরের চায়না টানেল পদ্ধতিতে ইট তৈরি করা হচ্ছে ঠিক এমন পদ্ধতিতেই, যেখানে সকল কার্যক্রম হয় একটি শেডের ভেতর। এতে যে ধোঁয়া তৈরি হয় তার বেশিরভাগই ব্যবহার হয় ইট শুকানোর কাজে। ফলে ইট তৈরির কাজ অনেকটাই হয়ে উঠেছে পরিবেশ বান্ধব। গবেষকরা বলছেন এই পদ্ধতিতে তৈরি গ্রিন ব্রিক্স সাধারণ ইটের চেয়ে মসৃণ ও মজবুত, তাই দিন দিন এর বাজারজাত ও প্রসারের সম্ভাবনা রয়েছে। ইটভাটার কালো ধোঁয়ায় বিপর্যস্ত প্রতিবেশ। শুষ্ক মৌসুমে এমনিতেই বায়ুমণ্ডলে থাকে ধুলাবালির প্রাদুর্ভাব, তার উপর আবাদি জমির উপরিভাগের মাটি দিয়ে ইট তৈরি করায় উর্বরতা হারায় কৃষি জমি। মানা হয় না পরিবেশ আইন, জ্বালানি হিসেবে ব্যবহার হয় কাঠ। ফলে দিন দিন বনভূমির বিশাল একটি অংশ চলে যাচ্ছে ইটভাটার পেটে। ইট তৈরির কাজকে পরিবেশ বান্ধব করতে দিনাজপুরের সেতাবগঞ্জে নেওয়া হয়েছে ভিন্নধর্মী পদক্ষেপ। চায়নার টানেল ক্লিন পদ্ধতিতে তৈরি করা হচ্ছে গ্রিন ব্রিক্স। এই পদ্ধতিতে একটি ছাউনির ভেতর ইট তৈরির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বেশিরভাগ ধোঁয়া থাকে ভেতরেই। সেই ধোঁয়ার 70% ব্যবহার হয় ইট শুকানোর কাজে, বাকি 30% কার্বন মুক্ত হয়ে মেশে প্রকৃতিতে। খোলা আকাশের নিচে ইট শুকাতে না হওয়ায় রক্ষা পাচ্ছে আবাদি জমিও। গাঁথনি করলে গাঁথনি সুন্দর দেখা যায়, সিমেন্টের ভাগও অনেক, মানে সিমেন্টের যে পরিমাণটা, মানে মশলার পরিমাণটা অনেকে কম লাগে। কন্ট্রোল রুম, এখান থেকে ক্লিনের সব কিছু মনিটরিং, প্রোডাকশন মনিটরিং সব কিছু মনিটরিং করা হয়, আর এখান থেকে আমরা ভালো একটা ফায়ার ব্রিক্স তৈরিতে সক্ষম হয়েছি। পানি টানে কম, টেম্পারও বেশি, আবার ড্যাম হয় না আপনার। টানেল ক্লিন পদ্ধতিতে প্রশিক্ষিত মজুরের প্রয়োজন নেই। প্রান্তিক মানুষ অনায়াসেই করতে পারেন গ্রিন ব্রিক্স তৈরির কাজ। এখানে আমাদের একটা কর্মস্থল হয়েছে, যে কর্মস্থলের মাধ্যমে অনেক গরিব মানুষ এখানে কাজ করতে পারবে। 280 টাকা করে দৈনিক হাজিরা পাই, আর সাপ্তাহিক বেতন দেয়।
এ পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হলেও বাজার ভেদে বিক্রি হচ্ছে সাধারণ ইটের দামই। তবে গবেষণা সহ বাজারজাতকরণে এগিয়ে আসছে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। সনাতন পদ্ধতির যে ইট ভাটা তাতে অনেক বায়ু দূষণ হয় এবং অনেক পারিপার্শ্বিক মানুষের জন্য ক্ষতি হয়। আম গাছ, ফল টলের গাছ, ফল ঠিক মতো আসে না। সেই কারণে আমরা এই অত্যাধুনিক টানেল ব্রিক্সটা করছি। পরীক্ষা সাপেক্ষে সড়ক নির্মাণে অনুমতি পেয়েছে গ্রিন ব্রিক্স। কালেক্ট করে আমরা এর টেস্ট করেছি, এর গুণগত মান ভালো। আমাদের আমরা যে কোনো কাজের, বিশেষ করে রোড ডেভেলপমেন্ট কাজে এই ব্রিক্স আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সরিষার ভরা মৌসুম, ফুলেছে গেছে ক্ষেত, জেলায় জেলায় এখন হলুদের সমারোহ। পাশাপাশি মৌবক্স নিয়ে হাজির মৌচাষিরা। এতে যেমন ফলন বাড়ছে সরিষার, প্রাকৃতিক মধুরও যোগান বাড়ছে। দূর দূরান্ত থেকে সরিষা ক্ষেতের মোহনীয় রূপ দেখতে আসছেন দর্শনার্থীরাও। চলন বিলে এখন সরিষা ফুলের রাজত্ব। দিগন্ত জুড়ে যেন বিছিয়ে আছে হলুদ গালিচা। নাটোরের চলন বিল, হালতি সহ ছোট বড় বিলগুলোতে শোভা ছড়াচ্ছে সরিষা ফুল। অন্য ফসলের তুলনায় উৎপাদন খরচ আর পরিশ্রম তুলনামূলক কম হওয়ায় জেলার ৯,১৮৮ হেক্টর জমিতে এবার এই রবি শস্য আবাদ হয়েছে। বাড়ি ১৪, ১৭ ও বিনা ১১ জাতের সরিষা চাষ করে স্বপ্ন বুনছেন কৃষক। আশা বিঘা প্রতি ফলন মিলবে ৫ থেকে ৬ মণ। মানে সীমিত খরচে আবাদটা উঠে আর সরিষার দামও ভালো যায়। ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে সরিষার আবাদরা খুব লাভবান আবাদ, অল্প খরচে। ফুলগুলা খুব সুন্দর দেখা যাইতেছে। ছেলেমেলা আসা এইখানে পিকনিক করে, ছবি তুলে নিয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে বাড়ি ১৩ এবং ১৪ জাতের সরিষা দেয় এবং বিনা জাতেরও দেয়। যে সরিষার দানা অনেক ভালো, উন্নত জাত এবং তেলের পরিমাণটা বৃদ্ধি হয়। বাজার দরও ভালো, প্রায় ৩৫০০ থেকে ৪,০০০ টাকা করে বেচবো বলে আমরা আশা করছি। ফলন বাড়াতে সরিষা খেতেই আবার মধু চাষ, পরাগায়নের কাজ করছে মৌমাছিরা। চারদিকে মৌ সুবাসে ছোটাছুটি আর মধু সংগ্রহে ব্যস্ততা। আমরা প্রতি বছরই খামার নিয়ে সরিষার মধু সংগ্রহের জন্য আসি। প্রাকৃতিক উপায়ে সরিষার মধুটা বাজারে চাহিদা অনেক বেশি। এদিকে ঝালকাঠিতে ১,০১৭ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। বাড়ি ১৪, ১৭ সহ বাড়ি ১৮ ও বিনা ৯ জাতের সরিষা আবাদ করেছে চাষিরা। প্রায় ১২০০ মেট্রিক টন ফলন পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পৌষের ধান দিছি, এরিদান ওঠার পরেই আমরা শস্য দিছি। কীটনাশক ছাড়াই আমরা সরিষা ফলন ভালো পাই। আমাদের শুধু সার লাগে একটু বেশি। আমাদের যে ধান ফানে চাইতে আমাদের সরিষা লাভজনক। তৈলের ঘাটতির জন্য, আমাদের গরুর খৈরের জন্য আমরা এটার দানাটার খৈর আমরা গরুর খাওয়াইতে পারি। এই জন্য আমাদের এইটা সরিষা দিলে লাভজনক। দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমাতে তদারকি করছে কৃষি বিভাগ। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর জন্য এবং বাজারে যাতে সারা বছর নিরাপদ তেল পাওয়া যায় এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এবার সারের সরবরাহ খুবই ভালো ছিল। কৃষকেরা সুষম সার ব্যবহার করেছে, ন্যায্য দামে তারা ক্রয় করেছে, সারগুলো জমিতে ব্যবহার করেছে। আমার বিশ্বাস ফলন পাবে বেশি কৃষকরা। সরিষা ফসলেও যেন কোনো ধরনের কোনো রোগের বা কোনো বালাইয়ের আক্রমণ না হয় সে ব্যাপারে কিন্তু আমরা পরামর্শ প্রদান করে যাচ্ছি। চোখ জুড়ানো দৃশ্য উপভোগে খেতে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। দূর দূরান্ত থেকেও আসছেন অনেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ইসরায়েলি কারাগার থেকে বন্দীদের মুক্তির আনন্দ উদযাপন করার আবারও পশ্চিম তীর থেকে আটক করা হয়েছে ১২ ফিলিস্তিনিকে। পূর্ব জেরুজালেম থেকে তাদের আটক করে ইসরায়েলি পুলিশ। এর আগে বন্দীদের মুক্তি দেয়া নিয়েও খামখেয়ালি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খান ইউনিসে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সময় ভিড় হওয়ায় মেজাজ হারান তিনি। ঘোষণা দেন দেরি করে ছাড়বেন ফিলিস্তিনি ১১০ কারাবন্দীকে। জিম্মি মুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলে পরিদস্তুর আনন্দ উল্লাস চললেও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন ফিলিস্তিনিদের উল্লাসে। প্রিয়জন ঘরে ফেরার আনন্দে কোনো উল্লাস উদযাপন করা যাবে না আগেই দিয়ে রেখেছিলেন সতর্কতা। এর আগে দ্বিতীয় দফায় জিম্মি মুক্তি ও বন্দি বিনিময়ের সময়ও আনন্দ করায় আটক করতে হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে।
পশ্চিম তীরে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিমান থেকে চালানো হচ্ছে হামলা, হচ্ছে বন্দুকযুদ্ধ। শুক্রবার জেনিন শরণার্থী শিবিরে বন্দুকযুদ্ধে প্রাণ গেছে 2 ফিলিস্তিনির। এ সময় নিহত হয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তাও। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, জেনিনের পর এবার তুলকারামেও শুরু হয়েছে ইসরায়েলি বোমাবর্ষণ। স্থানীয় গণমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে জানানো হয়েছে, অঞ্চলটির একটি হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই পশ্চিম তীরে তাণ্ডব শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। অজুহাত জঙ্গি নির্মূল। তবে গণমাধ্যম আর স্থানীয়দের বয়ান বলে, ইসরায়েলের এসব হামলার টার্গেট মূলত বেসামরিকরাই। অভিনব কায়দায় বংশবৃদ্ধি করে চলেছেন ফিলিস্তিনির বন্দীরা। কারাগার থেকে অতি গোপনীয়তায় স্ত্রীর কাছে শুক্রাণু পাঠান অনেকেই। কৃত্রিম প্রজনন ব্যবস্থায় জন্ম হয় সন্তানের। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্তদের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর, একই সাথে হৃদয়স্পর্শী এই তথ্য। ভেবেছিলেন হয়তো ইসরায়েলের কারাগারেই পচে মরতে হবে, কিন্তু গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের জেরে মুক্তি পেয়েছেন পশ্চিম তীরের বাসিন্দা মোহাম্মদ রূপ। মুক্ত জীবনের আনন্দ দ্বিগুণ হয়েছে 20 মাস বয়সী ছেলে সন্তানকে বুকে জড়িয়ে ধরে, যার জন্ম এই পরিবারের কাছে ছিল এক বিস্ময়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রূপ ইসরায়েলি সেনাদের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে বিশেষ ব্যবস্থায় স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন নিজের শুক্রাণু। তবে প্রথমবারে সফল হননি এই দম্পতি। টানা 10 বছর চেষ্টার পর গর্ভবতী হয়েছেন মোহাম্মদ রূপের স্ত্রী। ইসমাইল আমার সন্তান, ওর বয়স 20 মাস। ওকে দেখে মনে হচ্ছে অলৌকিক কিছু দেখছি। ও কেমন দেখতে হয়েছে, কার মতো স্বভাব পেয়েছে, কিছুই জানতাম না। দেখা হওয়ার দ্বিতীয় দিন ইসমাইল আমাকে বাবা বলে ডেকেছে। ওর জন্ম আমাদের ঘর আলোকিত করেছে। নাতির জন্মের পরই আমার ছেলে ছাড়া পেল। ও আমাদের জন্য খুশির বার্তাবাহক। বন্দি ফিলিস্তিনিদের শুক্রাণু কারাগারের বাইরে পরিবারের কাছে পাঠানোর ঘটনা নতুন নয়। একবার ইসরায়েলিদের হাতে বন্দী হলে ছাড়া পাওয়ার নিশ্চয়তা নেই। তাই অতি গোপনীয়তায় শুক্রাণু পাঠানো হয় স্ত্রীর কাছে। সেটা কিভাবে প্রকাশ করতে চান না ফিলিস্তিনিরা। তবে ভাগ্য সহায় হলে ফার্টিলিটি হাসপাতালে কৃত্রিম প্রজনন পদ্ধতি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা IVF এর মাধ্যমে গর্ভবতী হন নারীরা। সত্যি কথা বলতে আমি জানি না কারাগার থেকে তারা শুক্রাণু কিভাবে নিয়ে আসে, আর এটা জানতেও চাই না। মানবিক দৃষ্টিকোণ থেকে শুধু তাদের সাহায্য করছে। স্বামী বন্দী হওয়ার পর আসলেই দুর্বিষহ হয়ে যায় তাদের স্ত্রীদের জীবন। ইসরায়েলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের বংশবৃদ্ধিকে প্রতিবাদের ভাষা হিসেবে দেখেন ফিলিস্তিনি বন্দীরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ওয়াশিংটন বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 40 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স হাতে পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। আগামী 30 দিনের মধ্যে দেওয়া হবে প্রাথমিক প্রতিবেদন। বৃহস্পতিবার এসব জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTCB এর কর্মকর্তারা। এদিকে সামনে এসেছে দুর্ঘটনার আগ মুহূর্তে মিলিটারি হেলিকপ্টারটির সাথে কন্ট্রোল প্যানেলের কথোপকথন। প্রকাশ হওয়া সেই অডিওতে শোনা যায় ট্রাফিক কন্ট্রোলার হেলিকপ্টারের চালককে বারবার জিজ্ঞেস করছেন তিনি কি যাত্রীবাহী বিমানটি দেখতে পাচ্ছেন কিনা। তবে অপর পাশ থেকে কোনো উত্তর শোনা যায়নি। বুধবার স্থানীয় সময় রাত 10টায় একটি সামরিক হেলিকপ্টারের সাথে সংঘর্ষে 64 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান। 3 সেনা নিয়ে বিধ্বস্ত হয় ব্ল্যাক হক হেলিকপ্টারটিও। হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নারী ফুটবলারদের আনা অভিযোগ আমলে নিয়েছে বাফুফে। সমস্যা নিরসনে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে প্রধান করে গঠিত হয়েছে 7 সদস্যের কমিটি। দ্রুততম সময়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় আসবে বলে যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। নারী ফুটবলারদের বিদ্রোহ ফুটবলের চলমান প্রক্রিয়ার অংশ বলছেন তিনি। নারী ফুটবলারদের কোচ বিরোধী আন্দোলনে গুমট পরিস্থিতি বাফুফেতে। পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের বিদ্রোহ জারি রেখেছে সাবিনা কৃষ্ণারা। মানসিক নিপীড়নের পাশাপাশি কোচের বিরুদ্ধে আনা হয় ব্যক্তিগত জীবনে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ। বাটলারকে বহাল রাখলে সিনিয়র ফুটবলারদের গণ অবসরের হুঁশিয়ারিতে টালমাটাল অবস্থায় বাফুফে। ঋতু শামসুন্নাহারদের অভিযোগ আমলে নিয়ে বৃহস্পতিবার রাতেই জরুরি সভায় বসে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
সমস্যা খতিয়ে দেখতে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে প্রধান ও সহসভাপতি ফাহাদ করিমকে ডেপুটি চেয়ারম্যান করে 7 সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। দ্রুততম সময়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায় সমাধান আসবে বলে লন্ডন থেকে যমুনা টেলিভিশনকে জানান বাফুফে বস তাবিত আউয়াল। সব দিকে সলিউশন একটা আসবে, সবকিছুতে নজরে আছে, দেয়ার উইল বি ডেফিনেটলি আ মিউচুয়াল সলিউশন সব জায়গা থেকে। এটা আজকে রাতে জানাচ্ছি, এখন তো এখনো একটু ডিসকাশন এন্ড ব্রেইনস্টর্মিং চলতেছে। এমন ভাবেই করতে হবে যেন জিনিসটা দ্রুত হয় এবং সব পক্ষ যেন ইনক্লুডেড থাকে ইন দ্য সলিউশন। দেশের ইতিহাসে টানা 2 বার সাফ জয়ের মাধ্যমে অনন্য নজির তৈরি করে নারী ফুটবলাররা। তবে দিন শেষে কোচ ইস্যুতে ঘোলাটে পরিস্থিতি ভালো কিছুর ইঙ্গিত দেয় না দেশের ফুটবলে। যাদের হাত ধরে রচিত হয়েছে ইতিহাস, তাদের অস্তিত্ব রক্ষার এই আন্দোলনে বাফুফে বিব্রত নয় বলছেন তাবিত আউয়াল। জানান চলমান প্রক্রিয়ার মাধ্যমেই এগিয়ে নিতে হবে দেশের ফুটবলকে। সবকিছু মিলে বিব্রতকর কিনা আপনাদের জন্য বিষয়টা? না, একদমই না। ফুটবল এটা একটা বড়, ইটস আ বিগ ফ্যামিলি, ইটস আ বিগ স্পোর্ট। এখানে থিংস উইল হ্যাপেন, কিছু একটা হবে, এটা সমাধানও হবে, আবার হবে, এটা চলমান প্রক্রিয়া। গত বছর নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে সিনিয়র ফুটবলারদের সাথে দূরত্ব তৈরি হয় হেড কোচ পিটার বাটলারের। বিষয়টিকে বিবেচনায় না নিয়ে আবারও ইংলিশের সাথে চুক্তি বাড়ানোয় হতাশ সাবিনা মারিয়ারা। বাফুফে খুবই রিজিড, এই স্থান থেকে সরবে না, এরকম তারা একটা ভয় পাচ্ছে। সেরকম কি ব্যাপারটা নাকি আসলে আপনি ফুটবলের সাথেই সব ধরনের কোয়েশ্চেনটা একটু লিডিং হয়ে যাচ্ছে, আমি ডাইরেক্টলি উত্তর দিচ্ছি না। আমি জাস্ট যদি আমরা জিনিসটাকে সিনসিয়ারলি দেখি, ডিটেইলসে আলোচনা করি, ডেফিনেটলি একটা মিউচুয়াল সলিউশন আসবে, যেটা আমি ভেরি কনফিডেন্ট। নারী ফুটবলে উদ্ভূত পরিস্থিতি নিরসনে গঠিত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুপক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি বিশ্লেষণ করবেন তারা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমানিয়া ক্লাব এফসিএসবিকে 2-0 গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। এফসিএসবির মাঠে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে ম্যানিউ, তবে ফিনিশিংয়ের অভাবে ডেডলক ভাঙতে পারছিল না তারা। ফলে প্রথমার্ধ গোলশূন্য রেখে বিরতিতে যায় দুদল। দ্বিতীয় আক্রমণে ধার বাড়িয়ে দিয়াগো দালোতোর ফিনিশিংয়ে 1-0 গোলে লিড নেয় রেড ডেভিলসরা। 8 মিনিটের ব্যবধানে গার্নাচোর অ্যাসিস্ট থেকে স্কোর লাইন 2-0 করেন কোবে মাইনো। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মার্চের ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ করব চীনা নববর্ষ উদযাপনের খবর জানিয়ে। চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল উদযাপন করতে সাজ রব পুরো চীন জুড়ে। নানা রকম সাংস্কৃতিক আয়োজন ও বিনোদনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে চীনারা। ব্যাপক সাড়া ফেলেছে স্প্রিং ফেস্টিভ্যাল উপলক্ষে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো। প্রথম দিনেই রেকর্ড আয় $260 মিলিয়ন। ছোট বড় সকল প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। জমকালো সাজে সেজেছে গোটা চীন। শুরু হয়েছে দেশটির সবচেয়ে বড় উৎসব স্প্রিং ফেস্টিভ্যাল। নতুন বছরকে স্বাগত জানাতে নানা রকম সাংস্কৃতিক রীতি পালনের পাশাপাশি ব্যাপক আনন্দ উল্লাসে মেতে ওঠে চীনারা। এবছর স্প্রিং ফেস্টিভ্যালকে কেন্দ্র করে দেশটির থিয়েটারগুলোয় উপচে পড়া ভিড় মানুষের। স্প্রিং ফেস্টিভ্যালের প্রথম দিনে চীনের প্রেক্ষাগৃহগুলোতে ভিড় করে প্রায় 3.5 কোটিরও বেশি দর্শক। নতুন বছরের প্রথম দিনে চীনা বক্স অফিসের আয় রেকর্ড $250 মিলিয়ন বেশি, যা ভেঙেছে পূর্ববর্তী বছরগুলোর রেকর্ড। বক্স অফিস ডেটা ট্র্যাকার সফটওয়্যারের তথ্যানুযায়ী দ্বিতীয় দিনে এই আয় ছাড়িয়েছে প্রায় $377 মিলিয়ন। অন্যান্য বছরের তুলনায় এবছর নিউ ইয়ারে প্রদর্শিত সিনেমাগুলো বেশ প্রশংসিত হয়েছে। এমনকি সকালের শোতেও প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ ভিড় করছে। ছোট থিয়েটারগুলোর তো টিকিট পাওয়াই দুষ্কর, তবে কমেডি ও থ্রিলার সিনেমাগুলো সবচেয়ে বেশি উপভোগ করছে মানুষ। চমৎকার ভিজুয়াল এফেক্ট ও অত্যাধুনিক অ্যানিমেশন প্রযুক্তি নিয়ে স্প্রিং ফেস্টিভ্যাল উপলক্ষে চীনা প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে 6টি সিনেমা। এর মাঝে পৌরাণিক চলচ্চিত্র ক্রিয়েশন অফ দ্য গডস ডেমনিক কনফ্রন্টেশন, অ্যানিমেটেড সিকুয়েল নেজা, মার্শাল আর্ট নিয়ে নির্মিত দ্য গ্রেট হিরো ও অ্যাকশন কমেডি সিনেমা ডিটেকটিভ চায়নাটাউন 1900 থিয়েটারে মুক্তি পাওয়ার আগেই আয় করেছে $27 মিলিয়ন বেশি, যা চীনের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল অগ্রিম আয়।
মুভিগুলো যে ব্যাপক সাড়া ফেলছে, আশা করি বসন্ত উৎসবে দ্রুতই বক্স অফিস নতুন উচ্চতায় পৌঁছাবে, যা 2025-এর চলচ্চিত্র বাজারে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন বছরের এর চেয়ে ভালো শুরু আর কোনোভাবেই হতে পারে না। বিশেষ করে অ্যানিমেশন মুভিগুলো স্পেশাল ইফেক্টের কারণে দেখতে আরও মনোমুগ্ধকর লাগছে। মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার। বৈচিত্র্যময় এই অভিজ্ঞতা নিতে পরিবার ও প্রিয়জন নিয়ে সিনেমা থিয়েটারে আসছেন চলচ্চিত্রপ্রেমীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।